যদি বলা হয় যে একটি স্থির বস্তুর নাম বলো, তাহলে আমি নিশ্চিত অনেকেই বলবে গাছ, কিন্তু আমি বলবো যে গাছ স্থির বস্তু নয়। অবাক হচ্ছ? অবাক হওয়ার কিছুই নেই, এটাই ফিজিক্স। চলো আমরা বল ও গতি অধ্যায়ে আলোচনা করি। এখানে একদম শুরুতেই আমরা জেনে নেব স্থিতি এবং গতি কী। তো তার আগেই জানবো তাহলে স্থির বস্তু আর সচল বস্তু বলতেই বা কী বুঝি। না, একটু আগে যেমনটা বললাম, আমি যদি বলা হয় স্থির বস্তুর নাম বলো, অনেকেই বলবে গাছ, কিন্তু আমি বললাম যে সেটা নাও হতে পারে। কেন? যদি আমরা মহাকাশ থেকে পৃথিবীর দিকে তাকাতাম, যে পৃথিবীর সব কিছুই প্রবল বেগে ঘুরছে, তাহলে আমরা মোটেও কোনো গাছকে স্থির দেখতে পেতাম না। তাহলে তো অনেকে বলবে যে মহাবিশ্বের তো কোনো কিছুই থেমে নেই, তাহলে স্থির বস্তু বলে কি কিছু হয় না? তাহলে আমরা ফিজিক্সে আলোচনা করি কিভাবে এটা স্থির বস্তু, ওটা গতিশীল বস্তু? সেই আলোচনাই আমরা এখানে করব। ভিডিও না টেনে সম্পূর্ণ দেখো। মনে রাখতে হবে, যখনই আমরা স্থির বস্তু এবং সচল বস্তুর আলোচনা করব, তখন তৃতীয় একটা বস্তুর কথা আমাদের ভাবতে হবে, যার নাম হলো নির্দেশ বস্তু। আগে এগোবার আগে বলে দিই, যদি সাউন্ড কম লাগে তাহলে কানে হেডফোন নিয়ে নাও। বিকজ যারা সিরিয়াস তারা অতি অবশ্যই ভিডিও না টেনে দেখলে বল ও গতি সংক্রান্ত কোনো প্রবলেম এই ভিডিওর পরে অন্তত তুমি ফেস করবে না, সমস্ত উত্তর করতে পারবে, এটুকু আমার তরফ থেকে গ্যারান্টি থাকলো। তবে 100% মন দিয়ে দেখতে হবে। চলো, নির্দেশ বস্তু। নির্দেশ বস্তু কি না, এই যে আমরা বলছি কোনো বস্তু স্থির বা কোনো বস্তু সচল, বলছি কিভাবে? স্থির বস্তুর মূল ধারণা কি না, যে বস্তু স্থির সেটা সবসময় একই জায়গাতে থাকে। এখন এই যে একই জায়গাতেই আছে, সেটা বুঝবো কি করে? তাহলে কোনো জায়গার সাপেক্ষে তো আমি মেপে বলছি। ধরো আমি এখানে একটা বট গাছ আছে, এই বট গাছটা কোথাও যায় না, নড়ে না, চড়ে না, আমি এটাকে স্থির বস্তু বলে মনে করলাম। এটা আমি সবসময়ের জন্য বাড়ির পাশে বা খেলার মাঠে কোথাও একটা গাছ, সেটা আমি সবসময় দেখতে পাই এক জায়গায়, তো আমি ঠিক করলাম ওইখান থেকে আমি দূরত্বটা মাপবো। তাহলে এই যে বট গাছটা থেকে দূরত্বটা আমি মাপছি, তাহলে এই বট গাছটা হলো নির্দেশ বস্তু। এইবার যা দূরত্ব মাপলাম, মেপে দেখলাম এখন যা, বেশ কিছুক্ষণ পরে তাই, অনেকক্ষণ পরে তাই, কয়েকদিন পরেও তাই, মানে কোনো দিনই বদলাচ্ছে না। তখন আমরা বলবো এই যে বস্তুটা, যার অবস্থান বটগাছ সাপেক্ষে বদলায়নি, সময় বদলালেও বদলায়নি, সে হলো এই বটগাছ সাপেক্ষে স্থির বস্তু। আমি কিন্তু একবারের জন্য বললাম না স্থির বস্তু, এই বটগাছ সাপেক্ষে স্থির বস্তু। বোঝা গেল? ঠিক তেমনি করে যদি আমাকে সচল বস্তু এই বটগাছটা সাপেক্ষেই আমি বলি, আমি দেখলাম মনে করো এখানে একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, যে গাড়িটা এখন সকালে দাঁড়িয়ে রয়েছে, এবার বিকেলের দিকে এ চলে গেল অন্য কোথাও, তার মানে কি সময় বদলাবার সাথে সাথে এর অবস্থানটা বদলে গেল। এখন একরকম, যখন অন্যত্র চলে গেল তখন অবস্থানটা অন্য কোথাও। তার মানে এই গাড়িটা এই বটগাছ সাপেক্ষে সচল বস্তু। তাহলে পুরো সংজ্ঞাটা কি হলো? পরিপার্শ্বস্থ অন্যান্য বস্তুর সাপেক্ষে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে সকল বস্তুর অবস্থান বদলায় না, তারা হলো স্থির বস্তু, এবং তাদের যে অবস্থা তাকে বলে স্থিতি। সচল বস্তুর সংজ্ঞা কি? পরিপার্শ্বস্থ অন্যান্য বস্তুর সাপেক্ষে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে সকল বস্তুর অবস্থান বদলায় তাদেরকে বলে সচল বস্তু বা গতিশীল বস্তু, আর সচল বস্তুর অবস্থাকে বলে গতি। তাহলে এটুকু স্পষ্ট হলো, স্থিতি কিংবা গতি আলোচনা করতে গেলে নির্দেশ বস্তুর গুরুত্ব খুব বেশি। নির্দেশ বস্তু না থাকলে আমরা স্থিতিগতি আলোচনা করতে পারি না। সেই জন্য বলা হচ্ছে স্থিতি কিংবা গতি এই দুটোই হলো আপেক্ষিক বিষয়, পরম বিষয় নয়। এখন আপেক্ষিক বিষয় আর পরম বিষয় ব্যাপারটা কেমন? পরম বিষয় মানে হলো যেটা বদলায় না, যেটা একই রকম থাকে, যেরকম জায়গা থেকেই দেখা হোক না কেন, যেই দেখুক না কেন, যে সময়ে দেখুক না কেন, সব সময়ের জন্য যদি সেটা একরকম থাকে, সবার কাছে যদি একরকম থাকে, তাহলে সেটা পরম। আর যদি দেখা যায় সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে, কিংবা আমার কাছে একরকম অন্যের কাছে অন্যরকম বোধ হচ্ছে, তাহলে সেটা আপেক্ষিক।
তাহলে স্থিতি এবং গতিকে আমরা আপেক্ষিক বলছি কেন? কারণ স্থিতি ও গতি যে বস্তুকে নিয়ে আলোচনা করে, যে বস্তুর স্থিতি কিংবা গতি আমরা জানতে চাই, কেবলমাত্র সেই বস্তুটি থাকলেই তা জানা সম্ভব হয় না। তৃতীয় আরেকটি বস্তুর সাপেক্ষে তুলনা করে স্থিতি ও গতি বুঝতে হয়, তাই এটা আপেক্ষিক। তার কারণ আমরা যারা পর্যবেক্ষক তারা কোন অবস্থানে রয়েছি, কোন জায়গায় রয়েছি তার উপরে স্থিতিগতির ধারণা নির্ভর করে যেতে পারে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, রাস্তায় দাঁড়িয়ে রাস্তার পাশের গাছকে স্থির দেখি, কিন্তু যখন ওই একই রাস্তাতে আমরা গতিশীল গাড়ির মধ্যে থাকি মনে হয় রাস্তা এবং গাছ যেন পিছন দিকে গতিশীল। অর্থাৎ রাস্তায় দাঁড়িয়ে যাকে স্থির ভেবেছিলাম, চলন্ত গাড়ি থেকে তাকে গতিশীল দেখলাম। একইভাবে যখন আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি তখন গাড়ি এবং গাড়ির মধ্যে যাত্রীকে গতিশীল দেখতে পাচ্ছি, অথচ ওই গাড়ির মধ্যে যখন আমরা আছি এবং গাড়িটি চলছে তখন আমরা আমাদের সহযাত্রীকে বা পাশের লোকটিকে স্থির বলে মনে করছি, যদিও তাকে একটু আগে গতিশীল দেখেছিলাম। অতএব বোঝা গেল পর্যবেক্ষকের অবস্থান বদলে গেলে স্থিতি ও গতির ধারণা বদলে যায়। যদি এটা পরম হতো তাহলে এমনটি হতো না। তাছাড়া মহাবিশ্বের যতটুকু অংশ এখনো পর্যন্ত আমাদের নজরে এসেছে সেখানে কোনো স্থির বস্তু নেই, প্রত্যেকেই গতিশীল। অর্থাৎ আমরা যা কিছু দেখি তা হলো একটি গতিশীল বস্তু থেকে আরেকটি গতিশীল বস্তু সম্পর্কে আলোচনা। তাই পরম স্থিতি বলে কিছু হয় না, আর যেহেতু পরম স্থিতি হয় না তাই পরম গতি বলেও কিছু হয় না। অতএব স্থিতি ও গতি আপেক্ষিক বিষয়। যদি এই ব্যাপারটা বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখো, এই লেখাটা সুন্দর করে আমি লিখে দিয়েছি। এবারে আমরা গতির প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। গতির অনেক রকম প্রকার রয়েছে, এবং মূলত আমরা এই প্রকারগুলোকে তিনটে বড় ভাগে ভাগ করতে পারি। একটা হলো সরলরৈখিক গতি বা চলন গতি, সরলরৈখিক গতি বা চলন গতি, অর্থাৎ বস্তু এমনভাবে গতিশীল যে ওর মধ্যেকার প্রত্যেকটি কণা সরলরেখা বরাবর চলছে, একই সময়ে একই দিকে একই দূরত্ব অতিক্রম করছে, তখন সেই গতিকে আমরা বলি সরলরৈখিক গতি বা চলন গতি। সরলরৈখিক গতির উদাহরণ বেশ কষ্টকর, তোমাদের চারপাশে যা কিছু তোমরা দেখছো সরলরৈখিক গতি বলতে পারা বেশ কষ্ট। তবে হ্যাঁ, যদি ক্লাস 10-এর গ্যাস অধ্যায় পড়ো সেখানে দেখবে স্পষ্ট করে বলা আছে একটা গ্যাস অণু যে সর্বদা গতিশীল সে পাশের অণুকে কিংবা পাত্রের দেওয়ালে ধাক্কা মারে, কিন্তু দুটো ধাক্কার মাঝখানে সে সরল রেখায় চলে। কেন? গ্যাসের অণুগুলো পরস্পরকে কোনো বল প্রয়োগ করে না, সুতরাং ধাক্কা ছাড়া কোনো বল নেই। আর যখনই কোনো বল থাকে না, নিউটন বুঝিয়ে দিয়ে গেছেন আমাদের যে বাইরে থেকে কোনো বল কাজ না করলে গতিশীল বস্তু সমবেগে সরল রেখায় চলবে। সুতরাং সরলরৈখিক গতির যদি প্রকৃত উদাহরণ দিতে হয় তোমাকে বলতে হবে গ্যাস অণুর মুক্ত পথে গতি, এই যে পথটাকে বলে মুক্ত পথ। দ্বিতীয় সেটা হলো ঘূর্ণন গতি বা আবর্তন গতি, অর্থাৎ একটা কণা বা একটা বস্তু কোনো কিছুকে কেন্দ্র করে ঘুরে চলেছে। এখন এই আবর্তন গতি একে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। হতে পারে যে নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, যখন নিজের অক্ষের চারিদিকে ঘোরে অ্যাকচুয়ালি এটাকে আবর্তন গতি বলা ভালো, আবর্ত গতি, ঘূর্ণন গতি না বলে আবর্ত গতি বলা ভালো। যখন নিজের অক্ষের চারিদিকে আবর্তন করছে তার নাম দেবো আমরা ঘূর্ণন, ইংরেজিতে এটাকে বলে স্পিন করা। আর যখন কোনো বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে তখন তার নাম দেব বৃত্তীয় গতি। তার মানে এই নয় যে সম্পূর্ণ বৃত্ত একটা হতে হবে, তা নয়। পৃথিবী যখন সূর্যের চারিদিকে ঘুরছে কখনোই তো সম্পূর্ণ বৃত্ত করে না, কারণ পৃথিবী যেখান থেকে ঘূর্ণন শুরু করে মোটেও সেই জায়গায় ফিরে আসে না, তাও এই গতিটা কিন্তু বৃত্তীয় গতি, মানে বক্রপথে গতি। আরেকটা হচ্ছে ব্রড ক্লাসিফিকেশন হচ্ছে মিশ্র গতি। মিশ্র গতি মানে একাধিক গতির সংমিশ্রণ।
এই মিশ্র গতি আমরা আমাদের চারপাশে দেখতে পাই। বিশুদ্ধ গতি দেখতে পাওয়া বেশ কষ্টকর। আমরা যে গতিগুলো দেখতে পাই সবই মিশ্র গতি। মিশ্র গতির সবচাইতে কমন উদাহরণ হলো চলন্ত সাইকেলের চাকার গতি, কারণ চাকা ঘোরে সেই সঙ্গে সঙ্গে সামনের দিকে এগিয়ে যায়। ভিডিও খুব বড় হলে তোমাদের দেখতে অসুবিধা হবে, এটা বিবেচনা করে আমি ভিডিওগুলোকে মোটামুটি 10-12 মিনিটের লেন্থের মধ্যে রাখার চেষ্টা করছি। সেই জন্য আমি বড় গতির আলোচনা প্রথম ভিডিওটা এই জায়গায় শেষ করলাম। যাদের নেটওয়ার্কের সমস্যা আছে ভিডিওটা আগে ডাউনলোড করে রাখো, তারপরে না টেনে সম্পূর্ণ দেখো, তাহলে স্থিতি ও গতি কী, সচল বস্তু স্থির বস্তু কী, নির্দেশ বস্তু কী, এ সমস্ত কিছু তোমরা পরিষ্কার বুঝে যাবে এবং গতির প্রকারভেদ বা উদাহরণ জানতে চাইলে নিশ্চিত করে তোমরা বলতে পারবে। চলো ওয়েট করো, পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে।